দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রে শুরু করছি 5 কথা। পাকচর রানা রৌফকে সাহায্য করার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পাকচরকে ভারতের ভুয়ো নথি বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইমরান হোসেনকে। তপসিয়া থেকে ইমরানকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। রানাকে কাঠমান্ডু থেকে কলকাতায় আসতে সাহায্য করারও অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে চরবৃত্তি। কোচবিহার থেকে ধৃত পাক 3 চরকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন কি কি তথ্য উঠে এসেছে, এদের কিভাবে ট্র্যাক করলো পুলিশ। দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা এই খবরগুলো পাচ্ছিলাম এবং সবচেয়ে বেশি কুচবিহারকে ট্র্যাক করা গেছিল কিন্তু ইসলামপুর থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বিহার লাগোয়া যে সীমান্ত রয়েছে সেই জায়গার কিন্তু প্রথমে হদিশ পায়, সেখান থেকে একজন গ্রেপ্তার হয়। তারপরেই কিন্তু এই আমাদের দিনহাটা শহরের কয়েকজনের নাম উঠে আসে। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাতে দিনহাটা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত যে লিঙ্কগুলো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব ভয়াবহ, কারণ এখান থেকে সিমগুলো নিয়ে সেই সিমগুলো অ্যাক্টিভেট হতো পাকিস্তানের সীমান্তে এবং তারপর সেগুলো পাকিস্তান থেকে অপারেট করা হতো। মূলত এটাই ছিল কিন্তু নেটওয়ার্ক এবং এদের সঙ্গে যুক্ত থাকার একটা মূল বিষয়। কিন্তু আরও বিষয় রয়েছে, এরা জাল নোটের কারবারি ছিলেন এবং পাশাপাশি বাংলাদেশ সীমান্তের বর্তী এই যে জায়গা, এরা বাংলাদেশের সঙ্গেও কোনোভাবে যোগাযোগ সাধন করে চলছে কিনা এখন কিন্তু এসটিএফ এগুলো খতিয়ে দেখছে। পাশাপাশি গোটা চক্রের যে আরও বেশ কিছুজন থাকতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে এসটিএফ মনে করছে এবং আরও ধরপাকড় করার জন্য কিন্তু তারা কিন্তু জাল বিছাচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ। আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে যে খুব বেশি ক্লাসিফাইড তথ্য থাকে তা নয়, তবে সেখানে যেহেতু সিনিয়র অফিসাররা ইনভলভ থাকে তো ওখানে ওদের একটা রুট বার করার চেষ্টা করেছিল টু পেনিট্রেট অ্যামাং দ্য সিনিয়র অফিসার। তো এটা চিন্তার ব্যাপার, কিন্তু আতঙ্ক হবার ব্যাপার নেই। আবার বলছি, সবসময় বলি আমি যে ইন্ডিয়ান যে আর্মি বা ইন্ডিয়ান এন্টায়ার ন্যাশনাল সিকিউরিটি সিস্টেম অনেক মাল্টি লেয়ার্ড হয়। এমন নয় যে দোকান রইলো যে দরজা খুলে ঢুকলাম, যা ইচ্ছা শপিং করে বেরিয়ে গেলাম, এটা হয় না। তবে এদের অ্যাটেম্প্ট এরা করতেই থাকবে। আমাদের সিস্টেমও যথেষ্ট মজবুত, আমরা এদের ধরতেও থাকবো, এদের অ্যাটেম্প্ট আমরা ফেলও করাবো। এত সহজ নয়। ভারতীয় রাষ্ট্রীয় সুরক্ষা মজবুত হাতে রয়েছে। শান্তিতে থাকুন, নিশ্চিন্তে থাকবো না, ওটা আমাদের ব্যাপার, আমরা ডিল করে নেবো, ডোন্ট ওয়ারি। এদিকে সমাজ মাধ্যমে আল কায়দার মতাদর্শ প্রচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে রাজ্য এসটিএফ। ভাঙড়ের জানাদুল বেগ ওরফে টুটুল মিয়া আর নোদাখালীর বিড়লাপুরের সফিক শেখ সমাজ মাধ্যমে বিভিন্ন গ্রুপ খুলে তারা দেশবিরোধী কার্যকলাপ চালাতো বলে অভিযোগ। মুগলে আজম এবং জেহাদকে সাবিবিল্লাহ নামে দুটো ফেসবুক পেজ থেকেও প্রচার করছিল। কিভাবে বিস্ফোরক বানাতে হবে, কিভাবে অস্ত্র জোগাড় করতে হবে তার নির্দেশ দিতে অভিযুক্তরা, আর নিশানায় ছিল সেনাবাহিনীও। প্রথম ওনার মোবাইলটা সার্চ করলো, মানে একদম পুরো মানে ওই প্যাক করে মানে সিল করে নিয়ে নিল। বলছে আপনার মোবাইলটা আমরা নিয়ে নিলাম, তার জন্য আমি সিজার লিস্ট দিচ্ছি, এটা আমরা নিয়ে নেব, পরে আপনি আবার পাবেন, আর আপনাকে আমাদের সঙ্গে চলে যেতে হবে। কুলু বেগ মির্জা সাহেব। হ্যাঁ, কি করতেন কি উনি কী করতেন কেউ জানতে পারেনি, বুঝেছেন। উনি আগে এখানে বঙ্গ ডেভেলপমেন্ট সেন্টার মানে একটা এনজিও হসপিটাল চালাতেন, তারপরে এখানেও এনজিওর অনেক কাজ করতেন শুনেছি, কিন্তু সবসময় ভিতরে মোবাইল নিয়ে কী যেন একটা করতেন। আর উনি কারোর সঙ্গে বিশেষ কথা বলতে চাইতেন না, উনি রান্নাবান্না করতে পারতেন না। আমার কাছে খাওয়া দাওয়া করতেন, কিন্তু আমার ওয়াইফ বলছে আমি এইভাবে রান্নাবান্না করে দেবো। উনি খুব সচি ভাই, আজকের এই তরকারি ভালো হয়নি, হয়নি, আমাকে 2000 টাকা। কতদিন ধরে এখানে আছেন উনি? উনি দীর্ঘ অনেক দিন থেকে আছে, ধরেন 2-2.5 বছর আছে। উনি যেন ওই সব মানে মুসলিম মানে সংগঠনের সঙ্গে মানে একটু অভ্যস্ত পরেশগারী লোক। জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগকে আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকেই ভোর রাতে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অধিকাংশ সময় তিনি বাড়ির ভিতরেই থাকতেন এবং মোবাইলে কাজ করছেন। একদা তিনি ল্যাপটপে কাজ করতেন, কম্পিউটারে কাজ করতেন, কিন্তু তার পরবর্তী সময়ে তিনি মোবাইলেই অধিকাংশ সময়ে তিনি কাজ করতেন বলেই কিন্তু জানা যাচ্ছে। ফলত পুলিশ কি কারণের জন্য তাকে গ্রেপ্তার করেছে এবং এসটিএফের হাতেই বা কী তথ্য এসেছে সেই নিয়েই ইতিমধ্যেই ধোঁয়াশা। আদতে কী কারণের জন্য তিনি গ্রেপ্তার তা জানা যাবে পরবর্তী তদন্তের পরেই।
সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। এদিকে দেশ জুড়ে একের পর এক পাক জঙ্গি গ্রেফতার হয়েছে। বাহিনীর প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা দিবসের আগে মোদী সরকার আইএসআই মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে গুড়িয়ে দিয়েছে। 200-র বেশি জঙ্গিকে গ্রেফতার করে নাশকতার পরিকল্পনা বানচাল করেছে। 14টি রাজ্যে যৌথ অভিযান চালিয়ে গোটা নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইএসআই মদতপুষ্ট জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছে আইইডি, পাকিস্তানি গ্রেনেড, পিস্তল, কার্তুজ, সিসি ক্যামেরা। একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এই শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক। সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কলকাতা বিমানবন্দরে আবার বিপুল পরিমাণে সোনা উদ্ধার হয়েছে। প্রায় 900 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। দুজনকে গ্রেফতারও করা হয়েছে। ব্যাংকক থেকে অবৈধ সোনা নিয়ে কলকাতায় নামতেই পাকড়াও। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় 1,35,00,000। এবং সেই উদ্ধার হওয়া সোনাগুলো সাজিয়ে রাখা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রায় 900 গ্রাম সোনা, 1 কোটিরও বেশি দাম। ব্যাংকক থেকে যখনই নামে দুজন, তারপরেই তাদেরকে পাকড়াও করা হয়। প্রায় 1,30,00,000 টাকার সোনা এগুলো যা উদ্ধার হয়েছে। আর দুজনকে গ্রেফতার করা হয়েছে। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রঞ্জিত, তাহলে কি গোপন খবর ছিল বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর কাছে? একদমই, দেখো, NSCBI থানার কাছে একটি গোপন সূত্রে খবর পাই যে মালয়েশিয়া থেকে দুজন যুবক তারা আসছেন এবং 900 গ্রাম সোনা নিয়ে এসছেন, এবং আসার পরে সেই দুজন যুবককে ইন্টারসেপ্ট করে ধরে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 900 গ্রাম সোনা, এবং যার সোনার যে 24 ক্যারেট গোল্ড, এবং তারা স্বীকার করে তারা সোনা নিয়ে আসছিল, এবং কোথায় সে সোনা দেওয়া হবে সেটি কিন্তু তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, এবং পরবর্তী ক্ষেত্রে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে এই সোনা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় তাকে দেওয়ার জন্য বলা হয়েছিল। সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে। এই সোনার বাজার লোকসভা ভোটের আগে টিম নীতিন নবীনের নাম ঘোষণা হলো। সাংগঠনিক রদবদল হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন বসুন্ধরা রাজে, রেখা বর্মা। বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বাংলার 2 প্রতিনিধি জায়গা পেয়েছেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন মধুচন্দা কর, আর মনোজ টিগ্গা হলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, তার পদে এসেছেন দীপক মাস্কে। অমিত মালব্যকে সরানো হয়েছে, তার জায়গায় এসেছেন দীপক মাস্কে। বিজেপির আইটি সেলের দায়িত্বে এখন দীপক। তাছাড়াও এই নতুন টিমে জায়গা পেয়েছেন বাংলার 2 প্রতিনিধি। সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন মধুচন্দা কর। মনোজ টিগ্গা বিজেপির সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব সামলাবেন। তাছাড়া সর্বভারতীয় সহ সভাপতি বসুন্ধরা রাজে আর রেখা বর্মা, তাদেরকে রাখা হয়েছে বিজেপির কেন্দ্রীয় কমিটিতে। বাংলার 2 প্রতিনিধি, যেমন বলছিলাম, মধুচন্দা কর এবং মনোজ টিগ্গা দুজনেই আছেন। 29 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠনে রদবদল করা হয়েছে এবং মহিলাদের সামনে আনা হয়েছে বসুন্ধরা রাজে, রেখা বর্মা, তাদেরকে দেখা যাচ্ছে। আবার বিজেপির 2 প্রতিনিধিও থাকছেন সর্বভারতীয় এই সংগঠন সামলানোর ক্ষেত্রে। অপরদিকে খুব উল্লেখযোগ্য যেটা, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, তাকে সরানো হয়েছে এবং তার জায়গায় নিয়ে আসা হয়েছে দীপক মাস্কে। সই জাল হয়েছিল 3 তৃণমূল বিধায়কের। ফরেন্সিক পরীক্ষায় প্রমাণ মিলেছে। হাইকোর্টে দাবি করল সিআইডি। 6 মে রেজলিউশন বুকে কেউ সই করেননি, 19 মে সই করা হয়। 70 জন বিধায়ক সই করেছিলেন। এর মধ্যে 5 জন জানিয়েছিলেন যে তাদের সইটা জাল হয়েছে, অভিযোগ ছিল তাদের। দলের সাধারণ সম্পাদক হিসেবে বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি সিআইডির আইনজীবীর। বৈঠকে ছিলেন না অভিষেক, দলের সাধারণ সম্পাদক হিসেবে স্পিকারকে ফরওয়ার্ড করেছিলেন। নথি যাচাই করেছিলেন ফেরহাদ হাকিম, এই সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। মিটিংয়ে অংশ নেওয়া মানেই জাল নথি করিয়েছেন এটা বলা যায় না পর্যবেক্ষণ আদালতের। কেউ হাত বেঁধে দেয়নি, তদন্ত করুন, সমস্যা নেই, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দ্রের। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, খুব উল্লেখযোগ্য পর্যবেক্ষণ রয়েছে এক্ষেত্রে, একটু বিস্তারিত জানতে চাইবো আদালতে কি হলো দুপক্ষে। দেখো, সইজাল কাণ্ডে 5 জন বিধায়ক তারা আলাদা করে অভিযোগ জানিয়েছিলেন যে এই যে সই হয়েছে 6 মে যে রেজলিউশন নেওয়া হয়েছে সেই সই তাদের নয়।
পরবর্তী সময় সেই সমস্ত ডকুমেন্ট সিএফএসএল এর কাছে পাঠানো হয় এবং সেখানে দেখা যায় 3 জন বিধায়ক তাদের সই জাল করা হয়েছে। রাজ্য সরকারের কাছে এই তথ্য উঠে আসে আজকের পুলিশের পক্ষ থেকে যখন এই তথ্য তুলে দেওয়া হয় সিআইডির পক্ষ থেকে। সেখানে তাদের বক্তব্য ছিল যে যেহেতু সেই মিটিং এ উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে তার অজানা কিছু নয় যে কারা আসেননি এবং কাদের সই জাল করা হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পাল্টা যুক্তি ছিল যে সেদিনকে যাবতীয় ডকুমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেননি, দেখেছেন ফিরহাদ হাকিম। আর শুধুমাত্র একজন জেনারেল সেক্রেটারি হিসেবে সেই মেসেজটি ফরওয়ার্ড করার দায়িত্ব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেটুকুনি তিনি করেছিলেন। তাহলে তাকে কি সত্যি তিনি সই জালের সাথে যুক্ত রয়েছেন এটা বলা যায়? বিচারপতিও এই একই বক্তব্যে অনড় রয়েছেন এবং বিচারপতি কৌশিক চন্দ্রের বক্তব্য যে এক্ষেত্রে ধরে নেওয়া যায় না তিনি সই জাল করেছেন। ফলে আপাতত তার মেয়াদ বাড়ছে রক্ষা কবচের নভেম্বর পর্যন্ত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সিআইডি রিপোর্ট থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে বেশ কিছু বিধায়ক যে সংখ্যাটা সিআইডি মেনশন করেছে, দে আর ইন এ বেটার পজিশন টু টেল, তাদের সই পোস্ট করা বা জাল করা হয়েছিল। এই যে বিষয়টি সিআইডি আজকে রিপোর্টেডলি কোর্টে উত্থাপন করেছে বা সাবমিট করেছে, হুইচ ইজ অ্যান অফিসিয়াল রিপোর্ট, সেটা কিন্তু অত্যন্ত সিরিয়াস বিষয় এবং তাৎপর্যপূর্ণ। যে কোনো লার্নেড অ্যাডভোকেট তিনি তার কোর্টে সাবমিশন রাখবেন, এটা নিয়ে কোনো বক্তব্য নেই, সেটা তার পূর্ণ স্বাধীনতা এবং লিগ্যাল রাইট থাকে। এখন সে বিষয়ে কোর্ট কি অবজারভেশন দেয় বা সেটা নিয়ে সিআইডি কি বলে সেটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তার ডিফেন্স লয়ার তার জন্য সওয়াল করবেন, তিনি তার কথা বলবেন, এটা খুব নর্মাল একটা প্রসেস। কিন্তু আলটিমেটলি যে অথরিটি এটাকে ফরওয়ার্ড করে সেই অথরিটি কিন্তু একটা রেসপন্সিবিলিটি আসে। এবার মহামান্য আদালত বিষয়টিকে যেভাবে দেখবেন, আদালতের উপরে তো কারোর আমাদের মতামত নেই, তবে কমন সেন্স অ্যাপ্লাই করে বা ইনভেস্টিগেশনে যে নর্মাল প্রসিডিউর অ্যাপ্লাই করে বোঝা যাচ্ছে যেখানে একটি সিরিয়াস অ্যানোমালিজ হয়েছে, সেটা কিন্তু সিআইডি রিপোর্টে আজকে স্পষ্ট হয়ে গেছে। সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাতত স্বস্তি থাকলেও একটা অস্বস্তি তৈরি হয়েছে অন্য মামলায়। সেখানে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, তার কারণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তার। কলকাতা হাইকোর্টের দুয়ারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আবেদন করেছেন চোখ দেখাতে বিদেশ যাত্রার আগে বিপাকে পড়েছেন, তার কারণ অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে তার, ব্যাংক জানায়নি তাকে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। আদালতের নির্দেশে তদন্তে সহযোগিতা করেছেন অভিষেক, আর তার আইনজীবী আরো দাবি করেছেন সেই তদন্তের সঙ্গেও এই অ্যাকাউন্ট ফ্রিজের কোনো সম্পর্ক নেই। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কিভাবে ফ্রিজ হলো অ্যাকাউন্টে, এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি একটা সই করলে আপনি একটা সই করলে সই যদি একদম নিখুঁত হয় তাও দেখা যাবে ধরলেই যে জিনিসটা জাল কি সঠিক। স্বাভাবিকভাবে এটা ফরেন্সিক, অনেকেই বলছেন যে মানে কোথাও একটা বোধহয় ইনকোহেরেন্স রয়েছে ইভেন চিঠিটার মধ্যে যে লেখাটা পাওয়া গেছে। এটা যারা কম্পিটেন্ট অথরিটি রয়েছেন, আমি আপনি তো খালি চোখে দেখে মনে হতে পারে যে লেখাটার বোধহয় হাতের লেখাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা সবাই মিলে তো আপনারা দেখছিলেন আমাদের ওভার, কিন্তু এটা কনক্লুড করার মতো মানে কনক্লুসিভ কিছু করার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। তো ফরেন্সিক বিভাগ তারা কম্পিটেন্ট এনাফ, তারা এটা কনক্লুড করে দিতে পারবেন। এমনকি মানে দুটো লেখা একই সময় মানে যদি মনে হয়, ধরুন আমি একটা লেখা লিখলাম, আমি অ্যাট এ স্ট্রেচ লিখেছি না কিছুটা লেখার পর আবার পরে লেখা হয়েছে, এটাও ফরেন্সিক এক্সপার্টরা হচ্ছে ক্লিঞ্চ করে দিতে পারেন। সুতরাং ফরেন্সিক এক্সপার্টদের ওপর ভরসা থাকুক, গোটাটা ক্লিয়ার হবে। আর মৃতদেহ মানে যেহেতু যে আমি ছবি কাল দেখিনি, একটা রাত্রিবেলা ফুটেজ দেখেছিলাম, আজকে আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের থেকেই দেখলাম। এটা একটা খুব মানে প্রশ্ন আছে, মানে পাটা পুরোটাই মাটিতে, একটা চেয়ার উল্টে রয়েছে, উনি তো খুব দীর্ঘকায় ব্যক্তি ছিলেন না। এবার স্বাভাবিকভাবে এগুলো সবই আমরা কমন চোখে দেখে তো কিছু কনক্লুড করতে পারবো না। একটানা বৃষ্টি হচ্ছে আর এবার ডায়মন্ড হারবারের ছবি দেখাবো। হুগলি নদীর বাঁধে ধস নেমেছে, নদী গর্ভে তলিয়ে গেছে জাতীয় সড়ক লাগোয়া বাঁধের 100 মিটারের বেশি অংশ। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা।
ডায়মন্ড হারবার সহ সুন্দরবনের উপকূল এলাকার নিচু এলাকা জলমগ্ন। আজ দুপুরে আচমকায় 117 নম্বর জাতীয় সড়কের একেবারে পাশে একেবারে হুগলি নদীর যে বাঁধ 100 মিটার বাঁধ একেবারে কিন্তু ধস নেমেছে এবং সেই ধসের খবর পাওয়ার পর ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপক হালদার, ডায়মন্ড হারবার মহকুমা সেচ দপ্তর আধিকারিক, এছাড়াও ডায়মন্ড হারবার থানার আইসি তারা কিন্তু একেবারে এসে সরজমিনে খতিয়ে দেখছেন এবং মহকুমা সেচ দপ্তরের আধিকারিকের কাছে প্রাক্তন বিধায়কের আবেদন দ্রুত এই ধসে যাওয়া বাঁধ মেরামতের জন্য এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখার পর কত কম সময়ে এবং এই পরিস্থিতির মধ্যে এই ধস নামা বাঁধ মেরামত করা যায় সেদিকেই এখন তারা কিন্তু পুরো খতিয়ে দেখছেন, বিস্তারিত আলোচনা করছেন। একেবারে হুগলি নদীর গায়ে জাতীয় সড়কের গায়ে ডায়মন্ড হারবার পুরসভা এলাকা 16টি ওয়ার্ড এবং এই বাঁধ যদি বাই চান্স ভেঙে যায় তাহলে কিন্তু একেবারে হুগলি নদীর জল হু হু করে ঢুকতে শুরু করবে ডায়মন্ড হারবার পুরসভা এলাকা সহ এবং আশেপাশের এলাকায়। ফলে আতঙ্কিত বাসিন্দাদেরকে আশ্বস্ত করছেন এবং দ্রুত এই মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং সেই খতিয়ে দেখার পর এবং এই মেরামতের কাজে হাত দেবে সেচ দপ্তর।